গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাজেন্দ্র নামে একজন সিকিউরিটি চিফ ভীষণ ভয় পেয়ে ফোনে অ্যামেটি মলের ম্যানেজার জাভেদ খানের সঙ্গে কথা বলছে। সে জানায় তার জায়গায় যেন যত দ্রুত সম্ভব বিষ্ণু শর্মা নামে একজনকে নতুন সিকিউরিটি চিফ হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু কেন সে এমন অনুরোধ করছে সেটা কিছুতেই বলতে চায় না। জাভেদ খানও অবাক হয়ে যায়, কারণ রাজেন্দ্র নিজেই যখন এই মলের সিকিউরিটি চিফ তখন হঠাৎ অন্য কাউকে নিজের জায়গায় বসাতে চাইছে কেন। শেষ পর্যন্ত সে বলে সকালে অফিসে এসে সব শোনাবে, আর এটা বলে সে ফোন কেটে দেয়। ফোন রাখার পর রাজেন্দ্র কাঁপতে কাঁপতে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি ভয়ঙ্কর আত্মার দিকে তাকিয়ে বলতে থাকে সে তার কাজ করে দিয়েছে, এবার যেন তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আত্মাটি কোনো উত্তর দেয় না, বরং ক্রমশ তার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে রাজেন্দ্র প্রাণ বাঁচাতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আতঙ্কের কারণে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আর সেই সুযোগে রহস্যময় আত্মাটি তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর আমাদের দেখানো হয় সেই অ্যামেটি মল যেখানে রাজেন্দ্র কাজ করত। বাইরে থেকে দেখতে আধুনিক ও বিলাসবহুল হলেও পুরো জায়গাটি অস্বাভাবিক নীরব এবং ভৌতিক পরিবেশে ঢাকা। এক সপ্তাহ পরে গল্পে প্রবেশ করে বিষ্ণু শর্মা, যে মানুষটিকে সেই আত্মা যেন অনেক আগে থেকেই এই মলে টেনে আনতে চেয়েছিল। আশ্চর্যের বিষয়, বিষ্ণু মলে পা রাখতেই সেই আত্মাটা তাকে অনুসরণ করতে শুরু করে। মলের গেটে রানা নামে একটি সিকিউরিটি গার্ড তাকে আটকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। বিষ্ণু জানায় সে ম্যানেজার জাভেদ খানের সঙ্গে ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু রানা ভুল করে তাকে সাংবাদিক ভেবে বসে এবং জোর করে তার ব্যাগ তল্লাশি করতে যায়। এতে বিরক্ত হয়ে বিষ্ণু মাত্র একটি মুভে রানার হাত মুচড়ে দেয়। তখনই বোঝা যায় সে সাধারণ কেউ নয়। রানা শান্ত হয়ে তাকে জাভেদ খানের অফিসে নিয়ে যায়। সেখানে জানা যায় বিষ্ণু একজন প্রাক্তন আর্মি অফিসার। হাঁটুর গুরুতর চোটের কারণে তাকে বাধ্য হয়ে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল। এরপর থেকেই সে নতুন চাকরির খোঁজে আছে। অন্যদিকে অ্যামেটি মলও গত এক সপ্তাহ ধরে একজন সিকিউরিটি চিফ খুঁজছিল। রাজেন্দ্রের সুপারিশের ভিত্তিতে তারা বিষ্ণুকে বেশ আকর্ষণীয় অফার দেয়। চাকরি খুব প্রয়োজন ছিল বলে বিষ্ণুও রাজি হয়ে যায়। তবে একটি বিষয় তাকে অবাক করে, সে জানতে পারে এই চাকরির জন্য নাকি রাজেন্দ্রই তার নাম সুপারিশ করেছিল, অথচ রাজেন্দ্রকে সে জীবনে কখনো দেখেনি। বিষয়টা নিয়ে প্রশ্ন করার আগেই মলের মার্কেটিং হেড দিশা এসে জরুরি মিটিংয়ের জন্য জাভেদ খানকে ডেকে নিয়ে চলে যায়। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন মলের মালিক আলোক মানচান্দা এবং ইনভেস্টর মিস্টার সাহানি। সবাই তখন এক বড় সমস্যায় পড়ে গেছে, কারণ টেলিভিশন ও সংবাদ মাধ্যমে অ্যামেটি মলকে নিয়ে খবর ছড়িয়ে পড়েছে যে এটি অভিশপ্ত এবং এখানে একের পর এক রহস্যময় মৃত্যু ঘটছে। সমস্যাটা আরও বড় ছিল, কারণ ঠিক পরের দিনই এই মলের উদ্বোধন হওয়ার কথা। মল নির্মাণ এবং প্রচারের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এখন যদি মানুষ এই জায়গাটাকে ভুতুড়ে বলে বিশ্বাস করে, তাহলে কেউ এখানে দোকান নেবে না, এমনকি ক্রেতারাও আসবে না। ফলে বিশাল অঙ্কের লোকসান হবে। অলোকের পরিকল্পনা ছিল একবার যেভাবেই হোক মলটি চালু করে দেওয়া, এরপর সুযোগ বুঝে অনেক বেশি দামে সেটি বিক্রি করে লাভ নিয়ে সরে পড়া। অর্থাৎ মানুষের নিরাপত্তার চেয়ে নিজের ব্যবসায়িক লাভই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা ছিল ভূতের গুজবের কারণে কেউই এই মলের সিকিউরিটি চিফ হতে রাজি হচ্ছিল না। আর একজন দক্ষ সিকিউরিটি চিফ ছাড়া এত বড় মলের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। মিটিং শেষ হওয়ার পর জাভেদ খান বিষ্ণুকে পুরো বিষয়টা খুলে বলে। সে জানায় মল তৈরির কাজ শুরু হওয়ার পর থেকে রাজেন্দ্র সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। অফিসিয়ালি এগুলোকে দুর্ঘটনা বলা হলেও বাইরে সবাই বিশ্বাস করে এই মলে অশুভ শক্তির বাস। সব কথা শোনার পরেও বিষ্ণু একটুও ভয় পায় না, কারণ প্রথমত সে ভূত প্রেত বিশ্বাস করে না, আর দ্বিতীয়ত এই চাকরিটা তার খুবই প্রয়োজন। তাই শেষ পর্যন্ত সে এই দায়িত্ব গ্রহণ করে নেয়। এরপর বিষ্ণু ইউনিফর্ম বদলানোর জন্য লকার রুমে যায়। সেখানে আমরা তার পিঠে পুরনো একটি গুলির দাগ দেখতে পাই। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও পরবর্তীতে এই গুলির দাগই পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করবে। ঠিক তখনই রানা রাজেন্দ্রের লকার খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সেটি খুলতে পারে না। তাই সে অন্য চাবি আনতে অফিসে চলে যায়।
রানা বেরিয়ে যেতেই হঠাৎ করে বন্ধ লকারটি নিজে থেকেই খুলে যায়। বিষয়টা দেখে বিষ্ণু অবাক হয়ে এগিয়ে যায়। ভিতরে একটি ফাইল পড়ে থাকতে দেখে সে সেটি হাতে তুলে নেয়। ফাইলের মধ্যে ছিল মলের বিভিন্ন ছবি, কিন্তু ছবিগুলো ভালো করে দেখতেই তার রক্ত হিম হয়ে ওঠে, কারণ প্রতিটি ছবির কোথাও না কোথাও একটি রহস্যময় আত্মার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। বিষ্ণু যখন ছবিগুলো দেখে বুঝে ওঠার চেষ্টা করছে, তখন হঠাৎ তার সামনে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে যেন অনেক কষ্টে আছে। বিষ্ণু তাকে জিজ্ঞেস করে সে এখানে একা কি করছে, তার মা বাবা কোথায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, শুধু অদ্ভুত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। বিষ্ণু ফাইলটি আবার লকারে রেখে যখন ফিরে তাকায়, তখন মেয়েটি আর সেখানে নেই। সে যেন মুহূর্তের মধ্যেই বাতাসে মিলিয়ে গেছে। ঠিক সেই সময় স্টোর রুমের ভেতর থেকে অদ্ভুত একটি শব্দ শোনা যায়। বিষ্ণু গিয়ে খুঁজেও কাউকে দেখতে পায় না। এরই মধ্যে রানা ফিরে আসে। বিষ্ণু তাকে ছোট মেয়েটির কথা জিজ্ঞাসা করলে রানা জানায় সে কাউকেই দেখেনি, অথচ ওই ঘরে ঢোকা বা বের হওয়ার একটাই রাস্তা ছিল, আর সেটা দিয়েই তো রানা এসেছে। এই ঘটনায় বিষ্ণু কিছুটা বিভ্রান্ত হলেও আপাতত বিষয়টি গুরুত্ব না দিয়ে সে কাজে মন দেয়। এরপর তারা কন্ট্রোল রুমে গিয়ে মলের সব সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতে শুরু করে। তখন দেখা যায় কয়েকটি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না, তাই বিষ্ণু রানাকে সেগুলো ঠিক করতে পাঠিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই কন্ট্রোল রুমের কাঁচের ওপর ধীরে ধীরে একটি হাতের ছাপ ফুটে ওঠে। সেটা কোনো মানুষের নয়, সেই অশুভ আত্মার ছিল। অর্থাৎ বিষ্ণু বুঝতে না পারলেও আত্মাটি এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যায়নি। অন্যদিকে রানা একে একে নষ্ট হয়ে যাওয়া ক্যামেরাগুলো ঠিক করতে থাকে। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ বেসমেন্টের ক্যামেরাটি নিজে থেকেই গ্লিচ করতে শুরু করে। কয়েক সেকেন্ডের জন্য মনিটরে ভেসে ওঠে এক ভয়ঙ্কর মুখ। সেটি ছিল সেই রহস্যময় আত্মা। তবে বিষ্ণুর চোখে বিষয়টা ধরা পড়েনি। সে শুধু রানাকে বলে বেসমেন্টে গিয়ে ক্যামেরাটা ঠিক করে আসতে। বেসমেন্টে গিয়ে রানা লক্ষ্য করে স্টোর রুমের দরজাটা খোলা। সে দরজাটা বন্ধ করতে এগিয়ে যেতেই উপরের তাক থেকে একটি বড় বাক্স হঠাৎ মেঝেতে পড়ে যায়। প্রথমে সে ব্যাপারটাকে কাকতালীয় ভেবে আবার বাক্সটা জায়গা মতো রেখে দেয়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই একই ঘটনা আবার ঘটে। এবার রানা একটু ভয় পেয়ে যায়। সে সাবধানে বাক্সটার ভেতরে তাকাতেই আচমকা সেই অশুভ আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর কি হয়েছে সেটা আর আমাদের দেখানো হয় না। এদিকে বিষ্ণু তখন অফিসে বসে টেলিভিশনে মলকে ঘিরে ছড়িয়ে পড়া সংবাদ দেখছিল। সেখান থেকে সে একটি অদ্ভুত তথ্য জানতে পারে। রাজেন্দ্রের মৃত্যু নাকি সাধারণ দুর্ঘটনা ছিল না, তার পুরো শরীর গাড়ির ভেতরেই পুড়ে গিয়েছিল। অথচ আশ্চর্যের বিষয়, গাড়ি কিংবা সিটের সামান্য ক্ষতি হয়নি। ঘটনাটি যতই শুনছিল ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রানা ফিরে না আসায় বিষ্ণু নিজেই তাকে খুঁজতে বেসমেন্টে যায়। স্টোর রুমের সামনে দাঁড়িয়ে অকিটকিতে বারবার রানাকে ডাকতে থাকে, কিন্তু উত্তর আসে একটা ছোট্ট শিশুর কণ্ঠে। এই অস্বাভাবিক ঘটনায় বিষ্ণু হতবাক হয়ে যায়। সে ভেতরে ঢুকে শুধু রানার ওয়াকিটকি খুঁজে পায়, কিন্তু রানার কোনো খোঁজ নেই। দর্শক হিসেবে আমরা দেখতে পাই আত্মাটি রানার পুরো শরীরকে ভয়ঙ্করভাবে মোচড় দিয়ে বাক্সের মতো বানিয়ে তাকের উপর সাজিয়ে রেখেছে। অন্ধকারে বিষ্ণুর চোখে সেটি ধরা পড়ে না। স্টোর রুমের ভেতরে আরও এগোতেই তার চোখে পড়ে কয়েকটি ম্যানিকুইন। তাদের মাঝখানে রেনকোট পরা একটি ছোট শিশুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে সেটাও আসলে একটি ম্যানিকুইন। ঠিক তখনই কোথা থেকে একটি মিউজিক্যাল ডলের শব্দ ভেসে ওঠে। বিষ্ণু শব্দের উৎসের দিকে এগোতেই তার পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে পড়ে সেই আত্মা। কিন্তু আশ্চর্যের বিষয়, সে বিষ্ণুকে আক্রমণ না করে তাকে অন্য একটি নামে ডাকে, যেটা ছিল অর্জুন। নামটি শোনা মাত্রই বিষ্ণু বিভ্রান্ত হয়ে যায়। সে কিছুই বুঝে ওঠার আগেই চারদিক থেকে ভারী বাক্স তার উপরে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই বিষ্ণু সরাসরি যাদেব খানের কাছে যায়। সে জানায় রানা গতকাল রাত থেকেই নিখোঁজ, তাই দ্রুত পুলিশকে খবর দেওয়া উচিত, কারণ এখন তারও মনে হচ্ছে এই মলে সত্যি কিছু অস্বাভাবিক আছে। কিন্তু যাদেব খান বিষয়টাকে একেবারেই গুরুত্ব দেয় না। তার ধারণা রানা হয়তো কোথাও বসে মদ খাচ্ছে,
কিছুক্ষণ পর নিজেই ফিরে আসবে। তাছাড়া সেই দিনই ছিল মলের উদ্বোধনের দিন। এমন সময় কোনো ঝামেলা বা পুলিশের উপস্থিতি সে কিছুতেই চাইছিল না। অজ্ঞতা বিষ্ণুকে নিরাপত্তার দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে হয়। সন্ধ্যা নামতেই শুরু হয় অ্যামেটি মলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনীয় অনুষ্ঠান। একে একে অতিথিরা আসতে থাকে। সেই পার্টিতেই আমরা গল্পের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে পরিচিত হই। মলের মালিক আলোক মানচান্দার মেয়ে আহানা, জাভেদ খানের ছেলে নানাও, ইনভেস্টর শাহানির ছেলে কেডি এবং মেয়ে ম্যাডি। এই চারজন কলেজ জীবনে ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে আলোকের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তিনি মলের মার্কেটিং হেড তিশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং খুব শীঘ্রই বিয়ে করতে চান। তবে এখনও বিষয়টি মেয়ে আহানাকে জানাতে পারেননি। আহানা অবশ্য উদ্বোধনীয় অনুষ্ঠান নিয়ে মোটেও খুশি নয়, কারণ সেই দিনই ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। অথচ তার বাবা সেই দিনই এত বড় করে উৎসবের আয়োজন করেছে। ম্যাডি ছিল প্রাণখোলা হাসি খুশি একটি মেয়ে, আর কেডি ছিল ধনী পরিবারের অন্তত উদ্ধত ও আত্মকেন্দ্রিক ছেলে। সে আবার ছিল আহানার প্রেমিক। অন্যদিকে নানাও ছিল সম্পূর্ণ উল্টো স্বভাবের, শান্ত, ভদ্র এবং লাজুক। সে অনেক দিন ধরেই মনে মনে আহানাকে ভালোবাসে, কিন্তু কখনো নিজের অনুভূতির কথা বলতে পারেনি। এদিকে বাথরুমের মধ্যে কেডি মজা করে নানাউমের পায়ে জল ছিটাচ্ছিল। ঠিক তখনই নানাউমের বাবার ফোন আসে। সে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। জাভেদ আসলে চেয়েছিল একদিন নানাউমের বিয়ে আহানার সঙ্গে হোক, তাহলে আলোকের সমস্ত সম্পত্তি শেষ পর্যন্ত তাদের পরিবারের হাতেই চলে আসবে। ফোন শেষ হওয়ার পর আবারও কেউ নানাউমের পায়ে জল ছিটিয়ে দেয়। সে ভেবে নেয় কেডেই হয়তো আবার মজা করছে, কিন্তু বাইরে এসে দেখে সেখানে কেউই ছিল না। আসলে কাজটা করেছিল সেই অশুভ আত্মা। এরপর পার্টিতে আহানা অতিরিক্ত মদ খেয়ে ফেলে। কেডি তাকে নিরিবিলি কোথাও নিয়ে যেতে চাইলেও আহানা মায়ের কথা মনে করে ভেঙে পড়ে এবং রাগের মাথায় কেডিকে অপমান করে বসে। অপমান সহ্য না করতে পেরে কেডি সেখান থেকে চলে যায়। পরে বাইরে এক ডান্সারের সঙ্গে তার দেখা হয়। মেয়েটি কেডির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও কেডি সেখান থেকে সরে আসে। এদিকে আলোক আর তিশা সুযোগ খুঁজছিল আহানার সঙ্গে তাদের বিয়ের বিষয়টি নিয়ে কথা বলবে, কিন্তু আহানা তখন এতটাই মাতাল ছিল যে সবার সামনে বারের কাছে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। আলোক তাকে থামাতে এগিয়ে যেতেই আহানা রাগ করে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই ছোট্ট সেই মেয়েটির আত্মা তার সামনে উপস্থিত হয় এবং তাকে আক্রমণ করে। এদিকে বিষ্ণু একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকে। একটি সিকিউরিটি গেট বারবার নিজে থেকে বিপ শব্দ করতে শুরু করে। সে গেটটি বন্ধ করে টেকনিশিয়ান ডাকতে যাবে, তখনই গেটটি আবারও নিজে থেকে চালু হয়ে যায়। বিষ্ণু বিষয়টি পরীক্ষা করতে গিয়ে মেঝেতে কয়েকটি কাঁচের গুলি দেখতে পায়। অদ্ভুতভাবে গুলিটি যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল। সেগুলোর পথ অনুসরণ করতে করতে সে মলের বাইরে একটি পুরনো গাছের কাছে পৌঁছে যায়। সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি মরিচা ধরা টিফিন বক্স খুঁজে পায় সে। টিফিন বক্সটি হাতে নেবার সঙ্গে সঙ্গেই তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় চারিদিকে আগুন জ্বলছে। আগুনের সামনেই দাঁড়িয়ে একজন লোক বন্দুক দিয়ে গুলি চালিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পরই দৃশ্য মিলিয়ে যায়। অফিসে ফিরে টিফিন বক্সটি খুলতেই সে কিছু পুরনো খেলনা আর একটি ছবি খুঁজে পায়। ছবিটিতে লেখা ছিল ম্যাডলাইন হোম। এই নামটাই বিষ্ণুর মনে নতুন প্রশ্নের জন্ম দেয়। সে খোঁজ নিয়ে জানতে পারে যেখানে এখন অ্যামিটি মল দাঁড়িয়ে আছে, বহু বছর আগে সেখানে ছিল ম্যাডলাইন হোম নামে একটি অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রম পরিচালনা করতেন মাদার ম্যাডলাইন নামে একজন নান। সরকারি রেকর্ড অনুযায়ী একদিন তিনি নিজেই আশ্রমে আগুন লাগিয়ে নিজের সঙ্গে 21 জন অনাথ শিশুকেও পুড়িয়ে মেরে ফেলেছিলেন। তবে সেই আগুন থেকে একজন শিশু অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু সেই শিশুটি কোথায় হারিয়ে যায় তা আজও পর্যন্ত কেউ জানে না। এই রহস্যের উত্তর খুঁজতে শুরু করে বিষ্ণু, কিন্তু সে তখনও জানত না সেই হারিয়ে যাওয়া শিশুটির সঙ্গে তার নিজের জীবনের সম্পর্ক এতটাই গভীর যা তার পুরো অস্তিত্বই বদলে দিতে চলেছে। ম্যাডলাইন হোমের ঘটনাটি নিয়ে আরও খোঁজ করতে না করতেই হঠাৎ খবর আসে মলের ভেতরে আবারও সমস্যা শুরু হয়েছে। বিষ্ণু দ্রুত সেখানে পৌঁছে দেখে মলের ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে আহানা। তাকে দেখে মনে হচ্ছিল
যেন সে নিজের ইচ্ছায় নয় কারোর অদৃশ্য নিয়ন্ত্রণে রয়েছে। আর কয়েক সেকেন্ড দেরি হলেই সে নিচে ঝাঁপ দিত। বিষ্ণু দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই আহানা অদ্ভুত গলায় বলে ওঠে, তুমি ঠিক করোনি অর্জুন। আবারও সেই একই নাম শুনে বিষ্ণু হতভম্ব হয়ে যায়। কয়েক মুহূর্ত পর আহানার জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। এরপর কেডি এসে তাকে নিয়ে চলে যায়। এই ঘটনার পর বিষ্ণু নিজের তদন্ত আরও গভীরভাবে শুরু করে। পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে সে আবিষ্কার করে মলের ভেতরে দেখা সেই আত্মার মুখ আর ম্যাডলাইন হোমের মাদার ম্যাডলাইনের ছবির মধ্যে কোনো পার্থক্যই নেই। অর্থাৎ এতদিন ধরে যে আত্মা এই মলকে ক্রাশের রাজ্যে পরিণত করেছে সে আর কেউ নয়, মাদার ম্যাডলাইন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে থাকলেও বিপদ তখন আরও কাছে চলে এসেছে। হঠাৎ মিস্টার সাহানি দেখতে পান পুরো হল ঘর এক মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। তিনি ছাড়া যেন সেখানে আর কেউ নেই। আতঙ্কিত হয়ে চারিদিকে তাকাতেই তার সামনে এসে দাঁড়ায় মাদার ম্যাডলাইনের আত্মা। ভয়ে তিনি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু বাস্তবে হলঘর তখনও অতিথিতে ভরা ছিল। শুধু সাহানি সবাইকে দেখতে পাচ্ছিল না। আত্মাটি তাকে বিভ্রম দেখাচ্ছিল। মল থেকে বেরিয়ে যাওয়ার সময় মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের গুলিতে পা পিছলে সাহানি এসকেলেটর থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অন্যদিকে কেডি সুযোগ বুঝে আহানাকে মলের নির্জন একটি ঘরে নিয়ে যায়, কিন্তু সেখানে আহানা জানতে পারে কেডি তাকে প্রতারণা করেছে। দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং আহানা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ম্যাডি একা একা আইস স্কেটিং নিয়ে ঘুরছিল। হঠাৎ সে রেনকোট পরা একটি ছোট শিশুকে দেখতে পায়। কৌতূহলবশত শিশুটির কাছে যেতেই সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক পর মুহূর্তেই অদৃশ্য শক্তি ম্যাডিকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারে। ফলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। অন্যদিকে কেডি যে ঘরে ছিল সেটির দরজা হঠাৎ নিজে থেকে লক হয়ে যায়। সে সাহায্যের জন্য ফোন করতে গিয়েও দেখে কোনো নেটওয়ার্ক নেই। চিৎকার শুরু করতে আলমারির ভেতর থেকে শীষের শব্দ ভেসে আসে। কেডি আলমারি খুলতেই মাদার ম্যাডলাইনের আত্মা তাকে আক্রমণ করে। ঠিক সেই সময় বিষ্ণু সিসিটিভিতে বিষয়টি দেখে ছুটে এলেও অনেক দেরি হয়ে যায়। কেডিকে আর বাঁচানো সম্ভব হয় না। এক রাতেই একের পর এক মৃত্যুতে পুরো মল ভয়ের রাজ্যে পরিণত হয়। অতিথিরা চলে যাবার পর আলোক, জাভেদ, তিশা, আহানা, নানাও এবং বিষ্ণু সবাই নিখোঁজ মানুষদের খুঁজতে বের হয়। কিন্তু খুব দ্রুতই তারা বুঝতে পারে পুরো মল যেন তাদের বন্দি করে ফেলেছে, কারণ ফোনে কোনো সিগন্যাল নেই। সব গেট অটো লক হয়ে গেছে, এমার্জেন্সি দরজাগুলোও বন্ধ। তারপর একে একে মলের সব আলো নিভে যায়। অন্ধকারের মধ্যে শুধু এমার্জেন্সি লাইটের ক্ষীণ আলো জ্বলছিল, কিন্তু সেই আলোতেই দেখা দিতে শুরু করে অনাথ আশ্রমের মৃত শিশুদের আত্মা। ভয়ে জাভেদ চারিদিকে গুলি চালাতে থাকে, কিন্তু আত্মার উপর গুলির কোনো প্রভাব পড়ে না। সবাই লিফট দিয়ে বেসমেন্টে যাওয়ার চেষ্টা করলে লিফট তাদের আবারও একই তলায় ফিরিয়ে আনে, যেন পুরো মলটাই তাদের নিয়ে খেলা করছে। এই বিশৃঙ্খলার মধ্যে তিশাকে টেনে নিয়ে যায় সেই আত্মা। বিষ্ণু সবাইকে নিয়ে সার্ভিস রুমে যায়, কারণ সেখানে মলের ব্লুপ্রিন্ট রাখা ছিল। হয়তো অন্য কোনো গোপন পথ দিয়ে বের হওয়া সম্ভব হবে। অন্যদিকে তিশার জ্ঞান ফিরতেই সে নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করে। সেখান থেকে পালাতে গিয়ে অনাথ শিশুদের আত্মা তাকে ঘিরে ফেলে। প্রাণ বাঁচাতে সে রান্নাঘরের চিমনি বেয়ে উঠতে চেষ্টা করলেও আত্মারা গ্যাসের চুলা জ্বালিয়ে দেয়। ফলে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে তিশারও মৃত্যু ঘটে। এদিকে ব্লুপ্রিন্ট দেখে বিষ্ণুরা জানতে পারে এসি ডাক দিয়ে বেসমেন্টে পৌঁছানো সম্ভব। ঠিক তখনই আবার আত্মাটি উপস্থিত হয়। জাভেদ তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু অন্ধকারে সেই গুলি গিয়ে লাগে নিজের ছেলে নানাওয়ের গায়ে। ছেলেকে নিজের হাতেই মেরে ফেলার ধাক্কায় জাভেদ সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলে। রাগে ক্ষোভে সে চারিদিকে এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে। সেই সুযোগে অলোক, আহানা আর বিষ্ণু লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর মাদার ম্যাডলাইন জাভেদের সামনে এসে দাঁড়ায় এবং এক ঝটকায় তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এরপর বাকি তিনজন এসি ডাকের ভিতর দিয়ে বেসমেন্টের দিকে এগোতে থাকে, কিন্তু পথেই আত্মাটি বিষ্ণুকে সবার কাছ থেকে আলাদা করে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই বিষ্ণু আবার সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। এবার সে বিষ্ণুকে ম্যাডলাইন হোমের আসল সত্যিটা জানায়, যার দরুন আমরা জানতে পারি অনেক বছর আগে মাদার ম্যাডলাইন ছিলেন অত্যন্ত স্নেহশীল
এবং দয়ালু একজন নারী। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন অনাথ শিশুদের জন্য। সেই আশ্রমই ছিল তাদের একমাত্র পরিবার। কিন্তু অলোক মানচান্দার নজর পড়ে সেই জমির উপর। সে আশ্রমটি কিনতে চাইলেও মাদার ম্যাডলাইন রাজি হননি। তখন অলোক জাভেদকে নিয়ে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করে। এক রাতে তারা পুরো অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে জীবন্ত মারা যায় মাদার ম্যাডলাইন এবং 21 জন নিরপরাধ শিশু। তবে একজন শিশু অলৌকিকভাবে বেঁচে যায়। তার নাম ছিল অর্জুন। পালিয়ে যাওয়ার সময় জাভেদ তাকে গুলিও করেছিল। সেই গুলিতে আহত হয়ে অর্জুন বেঁচে গেলেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর সেই অর্জুন আর কেউ নয়, বিষ্ণুই ছিল। এই সত্যিটা জানার পর বিষ্ণু হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি ফিরে আসে। তখন সে বুঝতে পারে মাদার ম্যাডলাইন তাকে কখনো হত্যা করতে চায়নি, বরং এতদিন ধরে তাকে এখানে ডেকে আনার চেষ্টা করছিল যাতে সে নিজের অতীত মনে করতে পারে এবং প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে পারে। সব সত্য জানার পর বিষ্ণু সোজা অলোকের সামনে গিয়ে তাকে মারতে শুরু করে। আহানা কিছু বুঝতে পারছিল না। তখন বিষ্ণু তাকে পুরো সত্যটা জানায়। বাবার নৃশংস অপরাধের কথা শুনে আহানার পৃথিবী যেন ভেঙে পড়ে। তবুও অলোক নিজের অপরাধ স্বীকার না করে টাকার বিনিময়ে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে ঠিক তখনই মাদার ম্যাডলাইন উপস্থিত হন। সে অলোককে অতীতের সেই ভয়াবহ রাতের দৃশ্য দেখায়। এরপর একে একে সব মৃত শিশুরা তার সামনে এসে দাঁড়ায়। কয়েক মুহূর্তের মধ্যেই অলোকের শরীর ভেতর থেকে জ্বলতে শুরু করে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সে আগুনে পুড়ে মারা যায়। অবশেষে প্রকৃত অপরাধী তার প্রাপ্য শাস্তি পায়। কিন্তু সব এখনও শেষ হয়নি। এরপর মাদার ম্যাডলাইন আহানাকেও শাস্তি দিতে এগিয়ে যায়। তখন অর্জুন তাকে থামিয়ে বলে, আহানা নির্দোষ। বাবার পাপের শাস্তি সন্তানের পাওয়া উচিত নয়। কিন্তু আত্মা যখন কথা শুনছিল না, তখন অর্জুন নিজে আহানাকে জড়িয়ে ধরে তার সামনে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আগুন অর্জুনের শরীরেও ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে অবশেষে মাদার ম্যাডলাইনের রাগ শান্ত হয়। সে অর্জুন ও আহানাকে ক্ষমা করে দেয়। ভোরের প্রথম সূর্যের আলো ফুটতেই মলের সমস্ত অশুভ শক্তি মিলিয়ে যেতে শুরু করে। শেষবারের মতন অর্জুন দেখতে পায় মাদার ম্যাডলাইন এবং তার শৈশবের সেসব বন্ধুদের আত্মা শান্তির সঙ্গে বিদায় নিচ্ছে। বহু বছরের প্রতিশোধ শেষ হয়েছে, তাই অবশেষে তারা মুক্তি পেয়েছে। আর সেই মুহূর্ত থেকে অ্যামিটি মলও অভিশাপ মুক্ত হয়ে যায়। আর এভাবেই শেষ হয় দ্য অ্যাট দ্য মল সিনেমার সম্পূর্ণ গল্প। তো বন্ধুরা, এই ছিল সিনেমাটির ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন। সিনেমাটির কাহিনী নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরবো এমনই সব রহস্যময় ও হরর সিনেমার বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।